শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই প্রচুর কাজ থাকে, সেখানে বাসন মাজাটা কিন্তু সববার আগে করে নিতে পারলে ভালো হয়। তবে ওই যে মেয়েকে ভোরবেলা উঠে স্কুলে তুলে গুছিয়ে টিফিন বানিয়ে দিতে হয়, এগুলো তো আগে করে নিই, তারপরে চাটা খেয়ে তারপর থেকে কিন্তু কাজে লাগি। তো ঈশাকেও ডেকে দিই, আর ঈশাকে না ডাকলেও কিন্তু একা একা ঘুম থেকে উঠে পড়ে। তো একসঙ্গে আমরা দুজনা খেতে পারি, কারণ হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, ও ভোরভোরই বেরিয়ে যায়। তারপরে সিমরানও ভোরভোরই বেরোয়, আর বাড়িতে থাকা মাত্র আমরা দুজনই। তো যাই হোক, সারাদিন এরকম টুংটাং করেই কাটতে থাকে। দেখো আজকে আমি কোথায় বসে বাসন মাজছি, কোটেই বসেই মাজছি। যেদিন ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়ে সেদিন কিন্তু আমি কোটেই বসে মাজি। তবে আজকে ভাবলাম চলো পানি তুলে এনেছি, এখানে বসেই মেজে নিই। আর ছাদের ওপরে প্রচুর কাঠপাতা মেলা আছে, তো ওখানে এখন যদি বাসনগুলো ধুতে যাই, পাতা কাঠগুলো এই পানি গিয়ে সবটা ভিজে যাবে। ওই কারণে এখান থেকে মেজে নিই। তারপরে কাঠপাতাগুলো এক জায়গায় করে জামা কাপড় কাচতে হবে অনেকটা, সেগুলো কাচা ধোয়া করে নেব। প্রত্যেক দিন আমার যে কতগুলো করে জামা কাপড় কাচতে হয়, হয়তো সকালেরটা তোমাদের সাথে শেয়ার করি, দুপুরেরগুলো শেয়ার করা হয় না। আমি অনেক সময় ভাবি কি জানো তো, অনেকে দেখি সপ্তাহে একদিন করে জামা কাপড় কাচে হয়ে যায়, আমার কেন হয় না? রোজ কাচতে হয়। তো হয়তো একটুখানি কিছু লাগলে কিংবা একটুখানি নোংরা দেখলে মনটা খুঁতমুত করে, যার কারণেই কাচা ধোয়াগুলো রোজ করতে হয়। আর প্রত্যেক দিন আমি যে নাইটিগুলো পরে থাকি, গা ধোয়ার পরে কিন্তু সেগুলোকে সার্ফ দিয়ে কেচে নিই। এতে করে প্রত্যেক সপ্তাহে আমার নাইটি টাইটিগুলো একদম সুন্দর পরিষ্কার থাকে। আর এগুলোর জন্য আলাদা দিন বার করে বেশি করে কাচা ধোয়া আমার করতে হয় না। অল্প অল্প করে কাচলে দেখবে একদিনেই কিন্তু হয়ে যায়। তো পোটেটাকে একটু ধুয়ে দিলাম, এখন চলে আসলাম ঘরে। দুটো বেডরুম খুব সুন্দর করে ক্লিন করে নেব। আমার অনেক বোনেরা জানতে চাইছো যে আমার রুম কটা। আমার হচ্ছে দুটো বেডরুম, এই একটা আর পাশে একটা আছে। তো এক ছাদের তলায় আমার কি আছে, দুটো বেডরুম আছে, একটা বড় লম্বা বারান্দা, একটা রান্নাঘর আর একটা বাথরুম। তো আর তার সঙ্গে সিঁড়ির ঘরটাও একই সাথে বারান্দার এক কোণায় করা আছে। তো সব মিলিয়ে বলতে পারো খুব একটা বেশি জায়গা নয়, মোটামুটি ওই 1.5 কাঠা মতো জায়গার মধ্যেই আমার মনে হয় পুরো বাড়িটা আমার করা আছে। তো যাই হোক, আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। তো দেখো সুন্দর করে এখন খাটটাকে গুছিয়ে নিচ্ছি। আমার এখানে কিন্তু প্রচুর জায়গা ছিল, তো হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু বেশি জায়গা বাড়িয়ে নিয়ে করতে, তো সে তো তখন রাজি হয়নি। বিশেষ করে বাড়িটা যেহেতু একটু ভিতরে রাস্তার থেকে, প্রথম থেকেই ওর এখানে আসার কোনো মত ছিল না। তো আমার প্রচুর ভালো লেগেছিল প্রথমেই যখন এই জায়গাটা আমি দেখেছিলাম। তো তখনই আমি ভেবেছিলাম পুকুর যখন এখানে আছে, একটা শান বাঁধিয়ে নেব আর এখানেই ঘর করব। নিরিবিলি ধীরে সুস্থে অনেক সুন্দরভাবে এখানে সংসার হবে। তো সেইভাবেই করা ছিল। তারপরে আমরা আগে যে রাস্তার ধারে জায়গাটায় থাকতাম, কিছু শরিকের প্রবলেমের কারণে জায়গাটা ছাড়তে হয়েছে, তবে এখানে এসে আমরা বেশ শান্তিতে আছি। তো যাই হোক, আমাদের ও বাড়িতে এখনও কিছুটা জায়গা আছে, তোমাদের সঙ্গে যখন যাব শেয়ার করব। তো সেখানটায় আমাদের অনেক রকম গাছগাছালি লাগিয়ে দেওয়া আছে, সেখান থেকে ফল টলগুলো আনা হয়। আর ওই মাঝে মধ্যেই যাওয়া পড়ে, খুব একটা বেশি যাওয়া পড়ে না। এখন এই যে ফ্রিজটাকেও খুব সুন্দর করে এক হাতে একটু মুছে নিচ্ছি। আমাদের এলাকাটা যেহেতু নোনা এলাকা, পানি নোনা, ওই কারণে খুব সহজেই এখানে জং পড়ে যায়। আর আমার ঘরের জানলা দিয়ে কত সুন্দর দৃশ্য দেখা যায় দেখো, কার না ভালো লাগবে এমন সুন্দর দৃশ্য দেখতে। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর ছাগল চড়াতে সবাই চলে এসছে। শুধু এই যে বিলপাটটা দেখো কত সবুজ, দেখলেই পুরো প্রাণ জুড়িয়ে যায়। যাই হোক, এখন ক্যাবিনেটটার ওপরটাও খুব সুন্দর করে গুছিয়ে নেব। আর এই ক্যাবিনেটটা কেনার পরে আমার যে কত সুবিধা হয়েছে কি বলবো। ওপরটায় তো টুকটাক দরকারি জিনিসগুলো আমি রাখতেই পারি, আর ভিতরটার মধ্যে ঈশার জামা প্যান্ট রাখার পরেও দুটো তাকা পুরো একদম ফাঁকা রয়েছে। তো সেই তাকগুলোর মধ্যে আমি যত আমার বিস্কুট চানাচুর এটা ওটার বই রেখে দিই। তো এইভাবে আমার জিনিসপত্রগুলো কিন্তু আর ছড়িয়ে ছিটিয়ে থাকে না। আর আমার মেয়ে দেখো বারবার করে আসছে, ওর এক লাইন করে আমি লিখে দিচ্ছি, সেটা সুন্দর করে লিখে এনে দিচ্ছে। তারপরে হয়ে গেলে আবার দুটো একটা একটু ভুল যাচ্ছে ঠিক করে দিয়ে আবার নতুন লেখা দিচ্ছি। তো আমি যতক্ষণ কাজ করি, ওরা যেহেতু ঘর থেকে বাইরে বেরাতে পারে না,
বিশেষ করে বাইরে তো পানি বেরোবেও বা কী করে। সেই কারণে ঘরে বসে বসে হয় আঁকতে থাকে, তা নয় টুকটুক করে লিখতে থাকে। আর আমি ছোটোবেলা থেকে ঈশাকে এইটাই বুঝিয়েছি, ঘরে বসে ফোন দেখার থেকে লেখার ভিতরে প্রচুর আনন্দ। ও যেভাবে লিখতে ভালোবাসে সেরকমভাবেই বুঝিয়ে দিই আর সুন্দরভাবে লিখে নেয়। তো যাই হোক, এই ঘরটাও এখন গুছিয়ে দেবো। এখানটায় বসে বসে লিখছিল তো স্লেটটা রেখে চলে গেছে। সুন্দর করে খাটটাকে একটু টান টান করে দেব। আর এই ঘরটা সত্যি অনেকটা ভালো লাগে, অনেকটাই ফাঁকা। বিশেষ করে এই যে তক্তপোষটা একটু তো ছোট, তো ওই কারণে এই ঘরে অনেকটাই জায়গা পাওয়া যায়। আমরা গরমের সময় মেঝেই শুই, এত ভালো লাগে। আর এই পেছনের জানলাটা দিয়ে প্রচুর হাওয়া আসে। আর এই শোকেসটা রাখার পরে জানলাটা একটুখানি বন্ধ হয়ে গেছে। বুঝতে পারছি না জিনিসপত্র কিভাবে সরিয়ে দিলে পুরো জানলাটা আবার ফাঁকা পাওয়া যাবে। দেখা যাক, কিছুদিন বাদে ঘরের জিনিসপত্রগুলো একটু ওলটপালট করব, তখন ঠিকঠাক মতো সরিয়ে ঠিক জানলাটা ফাঁকা করে ফেলবো। এখন দুটো একটা জামা কাপড় আছে আলনায় গুছিয়ে রাখবো, গামছাটা রাখবো দরজার উপরে, আর ঈশার যে জামা প্যান্টগুলো আছে সেগুলো রাখবো বাস্কেটের মধ্যে। তো এরকমভাবে একটু হালকা হাতে কিন্তু গুছিয়ে নিতে পারলে ঘরবাড়ি থাকে একদম সবসময় পরিপাটি। আমি যে ঘরটা ধরি সেটা একদমই গুছিয়ে পরিপাটি করে ঝাড়ু দিয়ে তারপরেই বাইরে বেরোই। কারণ ঘর গোছানোর সঙ্গে সঙ্গে যদি জামা কাপড় কটা গোছানো না থাকে, কোনো একধারে টাল হয়ে থাকে, মোটেও সেই ঘরটা দেখতে ভালো লাগে না। সেই কারণে আর কি। একটা কাঁথা ভাঁজ করতে গিয়ে দেখি একটু নরম নরম আছে, সেটাকেও আমি মেলে দিলাম। আর টুকিটাকি জামা কাপড়গুলো আছে সবটাই আলনায় এখন ভাঁজ করে নিচ্ছি। তো চলো, কাজগুলো করতে করতে আমার কিছু দিদি বোনেদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। কারণ তোমরা প্রত্যেক দিনই রাগ করছো, সকলের কমেন্ট হয়তো আমি পড়ে উঠতে পারছি না। তো চেষ্টা করব প্রত্যেক দিন থেকে এখন আবারও পড়ার জন্য। বাংলাদেশ থেকে এক বোন কমেন্ট করেছো, তার নাম হচ্ছে মীরা। বোন বলেছো, দিদি আমি তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি, আমার অনেক ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা রইল মীরা তোমার জন্য, অনেক ভালো থেকো। মামনির সংসার বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। ব্লগার তানজিলা প্রোফাইল থেকে বোন বলেছো কেমন আছো আপু, আর অনেকগুলো কমেন্ট করেছো, বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আমি তো এখন অনেক ভালো আছি, তুমি কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও। লাইফস্টাইল অফ পিকে সুলতানা প্রোফাইল থেকে বোন বলেছো তোমার কাজকর্ম, তোমার কথাবার্তা এত ভালো লাগে, তোমার ভিডিও অনেক ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আর বোন এটাও বলেছো পানির মধ্যে একটু সাবধানে চলাফেরা করো। হ্যাঁ গো, অনেকটাই পানি তো একটু সাবধানে চলাফেরা করতে হয়। ভালো থেকো বোন। সুজয় প্রোফাইল থেকেও বোন প্রত্যেক দিন কমেন্ট করো, তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা। জ্যোৎস্না কারিগর বোন অনেক দিন পরে কমেন্ট করলে, ভালো লাগলো। বোন বলেছো ওটার নাম বিছানা না, ওটার নাম সব, হয়তো এক এক জায়গায় এক এক রকম বলতে পারে, আমাদের এখানে বলে পাটি, তা না হয় বিছানা। যাই হোক বোন, ভালো থেকো। মৌসুমি ব্লগ প্রোফাইল থেকে প্রত্যেক দিন বোন আমাকে এতভাবে ভালোবাসা দাও, আর সব থেকে বড় কথা অনেক মোটিভেট হই তোমার কমেন্ট করে। হয়তো কিছু কিছু কথা আমি বুঝতে পারি না, যার কারণে আমি রিপ্লাই দিতে পারি না, কারণ তোমাদের লেখা আর আমাদের লেখাটা একটু অন্যরকম, অক্ষরগুলো একটু আলাদা, তো সেই কারণে আর কি। যাই হোক বোন, যদি বুঝতে না পারি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চট্টগ্রাম থেকে সীমা বোন আমাকে বলেছ মা আর মেয়েরা কেমন আছে। মাও সুস্থ আছে, মেয়েরাও ভালো আছে, একটু গায়ে জ্বর আছে মেয়েদের, তবে 2-1 দিনের মধ্যে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। তো যাই হোক বোন, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। এদিকে দেখো, ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে ওপরে এসেছি, আর প্রত্যেকটা জামা কাপড় এখন খুব সুন্দর করে কাচা ধোয়া করে নেব। তো প্রত্যেক দিনের অভ্যাস 2 হোক 3টে হোক, ওইভাবে কাচা ধোয়া করে শুকিয়ে নেওয়া। আর এইবার বর্ষাকালে কি জানো তো, একটা জিনিস তো অনেক ভালো লাগছে, যেটা হচ্ছে অনর্গল কিন্তু বৃষ্টি হচ্ছে না। সকালের টাইমটায় কিছুক্ষণ করে রোদ্দুর থাকছে, সব কিছু আমি শুকিয়ে নিতে পারছি। আর আমার ছাদের অবস্থাটা দেখো কতটা বাজে অবস্থা। আগের দিন বললাম না যে আমার হাজব্যান্ডকে বলেছিলাম পাতা কটা একটু ধরে ধরে দিতে, মেলে দিতে, তো এই অবস্থা করেছে, এখানে 2, ওখানে 3টে। কি বলবো বলো তো। তারপরে তো বৃষ্টি হয়েছে আর তুলতে পারিনি। তো ছাদের ওপর এরকম পাতা নোংরা জমে থাকলেও কিন্তু দেখতে খারাপ লাগে। এগুলো তো আমি জাল দিয়ে ফেলবো, ওই কারণে একেবারে তুলে ফেলবো না, যে কোনো একটা জায়গায় সুন্দর করে জড়ো করে রাখবো, তাহলে ছাদের পানিটাও কিন্তু বার হতে আর সমস্যা হবে না। আর যখন উনুনে জাল ধরাবো তখন এগুলো সবটাই জ্বালিয়ে ফেলবো। তো সেই কারণে আর কি, টানা রোদ লাগছিল গায়ের মধ্যে, পুরো গাটাগুলো মনে হচ্ছিল যেন গরম হয়ে যাচ্ছে, তার মধ্যে কাজগুলো করে নিচ্ছিলাম।
ঈশা তো এখানে বসে বসে গাছের গোড়ায় মাটি দিচ্ছিল। ওকে আমি বললাম রোদ্দুর থেকে উঠতে ছায়ায় বসতে। ও কিন্তু এই কর্নারটায় বসে আছে। আর আমি যতক্ষণ ছাদে কাজ করি ও বসে বসে গাছের পাতা ছেড়ে আর তা না হয় গাছের মাটি ঠিক করে দেয়। এরকমভাবেই দুষ্টুমি করতে থাকে। একা মানুষ হলে কিন্তু বাচ্চা কাচ্চার সাথে নিয়েই কাজ করতে হয়। যাদের বাড়িতে হয়তো দাদি দাদা আছে তাদের বিষয় আলাদা, তাদের দাদা দাদির কাছ থেকে তো অনেক ভালোবাসা আদর যত্ন পায়। তার সঙ্গে কিন্তু দুষ্টুমিটা কিন্তু সবাই মিলে মিশে ভাগ করে নেয় বলে কষ্টটা অনেক কম বলে মনে হয়। আমি জানো তো যতই শরীর অসুস্থ থাক যাই থাক না কেন 1 ঘন্টা বাচ্চাদের কোথাও রেখে যেতে পারি না, যেখানেই যাই না কেন সাথে করে নিয়ে বার হতে হয়। তো এই হচ্ছে একটা সমস্যা যে বাড়িতে মুরব্বি কেউ নেই, এটাই আর কি। যাই হোক, এখানে কাঠকুটোগুলো ছিল সেগুলো আমি তুলে নিচ্ছিলাম। এর মধ্যে সিমরান স্কুল থেকে বাড়িতে চলে এসছে। আর দেখো কি গাছের একটা ডাল এনেছে হাতে করে, আমাকে বলছিল এটা পুঁতে দিতে। সেই ডালটার না আছে কোনো শেকড় না কিছু, বলছে এটা ডালই লাগাতে হয়। তো আমি ভাবলাম যে হয়তো লাগিয়ে দিলে বেঁচে যাবে, দেখা যাক একটুখানি বাদে লাগিয়ে দেব। এখন এই যে জামা কাপড় কটা মাখিয়ে রেখেছিলাম এগুলো কেচে নিচ্ছি। ছাদের ধারগুলো তো পরিষ্কার করে নিয়েছি, জামা কাপড়গুলো কিন্তু ছাদের ধারে দেওয়া যাবে। সকালবেলা উঠে যখন দেখি এত সুন্দর রোদ্দুর তখন মনটাই পুরো খুশি হয়ে যায়। মনে হয় যেন কাচা ধোয়া আরও বেশি হলেও কোনো রকম অসুবিধা নেই। সংসারের এই কাজের মাঝে কিন্তু একটু সময় বার করে আমার মেয়েকে নিয়ে আমি আবার স্কুলেও যাই। তো ঈশার পেছনেও এখন অনেকটাই সময় দিতে হয়। সন্ধ্যাবেলা করে পড়ানো, হাতের কাজগুলো করানো, প্লাস দুপুরবেলা করে স্কুলে নিয়ে যাওয়া। আর স্কুল থেকে যেহেতু খাবার দেয় সেগুলো নিয়ে বাড়িতে আসি। তো এরকমভাবেই আমার দিনকালগুলো বাচ্চা আর সংসার করতে করতেই পার হয়ে যায় কখন আমি নিজেও বুঝতে পারি না। তার মাঝে তো নামাজ কালাম আছেই, পড়তে হয়। তো সব কিছু খুব সুন্দরভাবে মেনটেন করে যাচ্ছি, একদমই অসুবিধা হচ্ছে না। তো আমি দেখেছি যদি কারোর বাড়ি গিয়ে 1টা ঘন্টা গল্প করা হয় মনে হয় কত কাজ পড়ে আছে, সেই কাজগুলো কখন শেষ করব। কিংবা কোনো একটা দিন সংসার ছেড়ে যে কোনো কাজের জন্য একটু বাইরে বের হলে সব কিছুই গজগণ্ডগোল হয়ে যায়। আর যদি সারা দিন বাড়ি থেকে কাজ করতে থাকি, টুকটুক করে হাতের কাছে কিন্তু কাজ শেষ হয় না, তবে সংসারটা সুন্দর একদম সাজানো গোছানো পরিপাটি থাকে। কিছু কিছু নিয়ম ফলো করে কাজ করতে পারলে একদম মন মানসিকতাও থাকে ভালো, তার সঙ্গে কাজগুলোও থাকে পরিপাটি। তো যতই অসুবিধা হোক না কেন চেষ্টা করি আমার নিজের কাজগুলো যাতে ব্যর্থ না হয়, সময়ের মধ্যে সব কিছু আমি মেনটেন করতে পারি। তো দেখো অনেকটা জায়গা তো ফাঁকা করে নিয়েছি, এই জায়গাটায় জামা কাপড়গুলো মেলতে পারবো। আর আমার এই ছাদে এত পরিমাণে শ্যাতলা হয়েছে না, একদম পা দিলে স্লিপ টানে। এখন তো বৃষ্টি হয়নি, তবে একটু ভেজা ভেজা থাকলে পা দিলে এত স্লিপ টানে কি বলবো। তো বেশ ভালোই রোদ্দুর আছে, 1 ঘন্টাও মনে হচ্ছে লাগবে না, সব কিছু শুকিয়ে যাবে। কাঁথাটা কালকে কেচেছিলাম, একটু নরম ছিল মেলে দিলাম। এখন রান্নাবান্নাগুলো করে নেব, আর তারপরে ঈশাকে নিয়ে আবার স্কুলেও যেতে হবে। তো হাজব্যান্ড বাড়িতে চলে এসছে, আমাকে বলছিল রান্নাটা আমার কাছে দাও আমি করে দিই। তো আমি বললাম থাক, কাজের থেকে এক্ষুনি বাড়িতে এসেছে, কষ্ট করে না করানোই ভালো। তো ওই কারণে তাড়াহুড়ো করে রান্নাটা করছি। আমি যখন না তাড়াহুড়োর মধ্যে থাকি সবজিটা আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিই। আজ করব শোলা কচু, তো সেই শোলা কচুটা সুন্দর করে কেটে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। 2-3টে সিটি দিয়ে নিয়েছি, সুন্দর গলে গেছে। এখন সেটা কষিয়ে রান্না করব। তো দেখো এই শোলা কচু আর একটা আলু দিয়েছিলাম তার মধ্যে, সুন্দরভাবে একটু কষিয়ে নেব। আর এই কচুর মধ্যে দেব আমি লম্বা লম্বা ঝুরি বেগুন। এত মজার হয় এই সবজিটা কি বলবো। আর ফ্রিজে একটু কাতলা মাছ আছে, সেই মাছ দিয়েই রান্না করব। কাতলা মাছ তো আমার অনেক বেশি প্রিয়, আর বিশেষ করে কাতলা মাছের মাথা দিয়ে ডাল খেতে যে কি ভালো লাগে কি বলবো। একটা বড় মাথা ছিল, সেখান থেকে আজকে অর্ধেকটা রান্না করব, আর অর্ধেকটা রেখেছি আমি ডাল দিয়ে বানাবো বলে। তো দেখা কটা দেখো, খুব বেশি মাছ নয় কিন্তু এখানে আগের দিনের মাছ থেকে একটুখানি রেখে দিয়েছিলাম। আমি যে জিনিসই রান্না করি না কেন, হয়তো একটু বেশি থাকলে যে বেশি করেই খেয়ে নেব এরকম আমি মনে করি না, সামান্য একটুখানি হলেও আমি রেখে দিই। যেটা কিন্তু অন্য দিন টানটুনের সময় যেদিন সংসারে বাজারঘাট থাকে না কি মাছ মাংস কেনার সেরকম সামর্থ্য থাকে না, সেই দিনটা চালিয়ে নিতে পারি। তো এইভাবে আমি সংসার করছি আজকে 10-12টা বছর, আর এখনও এই নিয়ম এই প্ল্যান করে সব কিছু কিন্তু একা হাতে করে যাচ্ছি। তো যাই হোক, এদিকে সবজিটা সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি একটু জিরে মরিচ ভাজা গুঁড়ো, আর মাছ কটা অনেকক্ষণ ধরে ভাজছি।
হাজব্যান্ড বলল আজ মাছ দিয়ে ভাত খাবে, তো ভাবলাম একদম সুন্দর করে ভাজা করি, কারণ মাছ যদি একটু নরম কাঁচা কাঁচা থাকে ও কিন্তু খেতেই চায় না। সেই দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, এক্ষুনি মাগরিবের আজান দেবে। ঈশা বলছিল যে খাবে, তো ওকে আগে একটু খাবারটা দিয়ে নিই। সন্ধ্যাবেলার কিছু আমি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তো আজকে ভাবলাম একটুখানি করি। এদিকে সিমরান পাউরুটি দিয়ে রসগোল্লা খাবে, তো রসগোল্লার ঝোল ফেলেছিল, সেগুলো পরিষ্কার করছিল। তো দেখো এখন নামাজ পড়তে চলে এসেছি অজু টজু করে। আর নামাজের পাটিটা আমি সবসময় সুন্দর পরিষ্কার পরিপাটি জায়গায় রাখি, কারণ কি বলতো, সবসময় তো আর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো থাকা হয় না, যদি হাতটার ছোঁয়া লেগে যায় সেই কারণে একটু আলাদা জায়গায় সুন্দর করে রাখি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।